হ্যালো বন্ধুরা, আজকের আরও একটা ফাটাফাটি টেক নিউজ নিয়ে। দাদা আবার ফাটাফাটি কেন? না, ফাটাফাটি কিছু হবে না, দারুণ কিছু টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। আজকে প্রথমে আমরা হোয়াটসঅ্যাপের একটা তথ্য শেয়ার করে দিই। হোয়াটসঅ্যাপে স্টেবল পর্যায়ে কিন্তু পোল ফিচার্সটা আনলক করে দেওয়া হয়েছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপে আপনি বিভিন্ন গ্রুপে এখন পোল ক্রিয়েট করতে পারবেন। আর আমাদের পরিবারে কিন্তু অনেকদিন পোল দেওয়া হচ্ছে না। একটা পোল বলুন তো যেটা আমাদের পরিবারে দেওয়া যায়। আমার মাথায় আর কিছু আসছে না, মাথা হ্যাং করে গেছে, কারণ আপনারা লাইক করছেন না, সাবস্ক্রাইব করতে চাইছেন না, তো মনটা ভেঙে যায়। হ্যাঁ, এগুলো করে দিয়ে আর কোনো সাজেশন থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে দিই। তাহলে চলুন পরের খবরগুলো একবার দেখি। তাহলে অবশেষে অনেক প্রতীক্ষার পর লঞ্চ করে গেল Realme 10 Pro এবং Realme 10 Pro Plus। আর Realme 10 ফোনটা তো অনেকদিন আগেই চাইনিজ মার্কেটে লঞ্চ করেছিল, একটা 4G ভার্সন, একটা 5G ভার্সন। যাই হোক, Realme 10 Pro যে ফোনটা লঞ্চ করেছে সেখানে কিন্তু মিডিয়াটেকের Dimensity 1080 চিপসেট নেই। আমরা এতদিন কি শুনছিলাম, প্রো এবং প্রো প্লাস ভ্যারিয়েন্টে মিডিয়াটেকের Dimensity 1080 চিপসেট থাকবে। হ্যাঁ, প্রো প্লাস ভ্যারিয়েন্টে 1080 চিপসেট দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু যে প্রো ভার্সনটা সেখানে রয়েছে Qualcomm Snapdragon 695, সেটাও একটা 5G চিপসেট। তবে হ্যাঁ, 695-এর থেকে কিন্তু একটু হলেও বেশি পাওয়ারফুল মিডিয়াটেকের Dimensity 1080। যাই হোক, Realme 10 Pro এখানে অ্যামোলেড ডিসপ্লে নেই, IPS LCD প্যানেলের ডিসপ্লে রয়েছে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, 100 ওয়াট প্লাস 2 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আমি বুঝলাম না, একটা প্রো ভার্সন সেখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকলো না। এছাড়াও 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, 33 ওয়াটের চার্জার রয়েছে। ফোনটার দাম রাখা হয়েছে, আমি যদি ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করে বলি, 18,400 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মোটামুটি 22 বা 23,000 টাকায় লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যে ফোনটা মন কেড়ে নিয়েছে সেটা হচ্ছে Realme 10 Pro Plus। আর এই স্পেসিফিকেশনে কিন্তু Realme কোনো রকম মার প্যাচ খেলেনি, একদম যেটার কথা ছিল সেটাই দিয়ে দিয়েছে। কার্ভ ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, 100 ওয়াট প্লাস 8 প্লাস 2 মেগাপিক্সেলের ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, 67 ওয়াটের চার্জার রয়েছে। ওভারঅল স্পেসিফিকেশনটা আমি আপনাদের সামনে দিয়ে দিলাম। এই ফোনটা লঞ্চ করা হয়েছে, আমি যদি ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করে বলি, 19,500 রুপিতে, 20,000 টাকায় মার কাটারি একটা স্মার্টফোন। আর বাংলাদেশে যদি আমি কনভার্ট করে বলি 24 বা 25,000 টাকায়। হ্যাঁ, চাইনিজ মার্কেটের থেকে দামটা একটু বেশি হবে, তো আমি ধরে রাখতে পারি ইন্ডিয়ান মার্কেটে যদি 23 বা 24,000 রুপিতে এই ফোনটা লঞ্চ হয় না, কিলার ডিভাইস হবে। বিশেষ করে কার্ভ ডিসপ্লে যাদের পছন্দ তারা এই ফোনটাকে সব থেকে আগে দৌড়বেন কেনার জন্য। সো দেখা যাক, অবশ্যই আমাদের পরিবারে রিভিউ আসবে, একটু ওয়েট করে যান। খুব তাড়াতাড়ি দিন 15-17-এর মধ্যেই হয়তো ইন্ডিয়ান মার্কেটটা লঞ্চ করছে, তারপর বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যাবে। স্মার্টফোন কোম্পানিগুলো না একদম মাথায় উঠে গেছে। কেন এই কথা বলছি? হ্যাঁ, প্রথমে আপনারা দেখলেন অ্যাপেল বক্স থেকে চার্জার সরিয়ে নিল। যাই হোক, সাহস করে প্রথম দিকে অ্যাপেলকে ট্রল করার পরও স্যামসাংও বক্স থেকে চার্জার সরিয়ে নিয়েছিল। তারপরে বিভিন্ন কোম্পানি টেস্ট করছিল চার্জার সরিয়ে নিয়ে যে কতটা সমালোচনা হয় কোম্পানিকে নিয়ে। অবশেষে 2023 সাল থেকে শোনা যাচ্ছে ওপো এবং OnePlus ইন্ডিয়ান মার্কেটে যে সমস্ত স্মার্টফোন লঞ্চ করবে, আপনি ধরে রাখতে পারেন বাংলাদেশের মার্কেটেও যে সমস্ত স্মার্টফোন লঞ্চ করবে সেইগুলোর বক্সে কোনো রকম চার্জার দেবে না। হ্যাঁ, আস্তে আস্তে তারা চার্জারটা গুটিয়ে দিল। তো অবশ্যই আমাদের দেশেও ওই ধরনের ব্রাজিলের মতো একটা আইন দরকার, যেখানে স্মার্টফোন কোম্পানি স্মার্টফোন লঞ্চ করতে হলে অবশ্যই চার্জার দেওয়া বাধ্যতামূলক করা উচিত। আপনারা কতজন এই সিদ্ধান্তে বিশ্বাস করেন অবশ্যই জানান। তবে সেই সব যাই হোক, গভর্নমেন্ট কিন্তু একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, প্রথমে ইউরোপীয় ইউনিয়ন কাজটা করে দেখালো যে প্রত্যেকটা ডিভাইসে USB Type-C পোর্ট থাকতে হবে। তারা অ্যাপেলকেও কিন্তু ছাড়পত্র দেয়নি, অ্যাপেলও iPhone 15 সিরিজে USB Type-C লঞ্চ করবে। যদিও সেটা ইউরোপের কান্ট্রির মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু শোনা যাচ্ছে ইন্ডিয়ার গভর্নমেন্টও নাকি এখন অ্যাপেলকে বাধ্য করবে iPhone 15 সিরিজে Type-C পোর্ট দেওয়ার জন্য। আর সেটা সত্যিই একটা ভালো স্টেপ, কারণ আইফোনের যত নেগেটিভ পয়েন্ট আছে তার মধ্যে কিন্তু এই লাইটনিং পোর্টটা আরও একটা নেগেটিভ পয়েন্ট। আর হ্যাঁ, ইন্ডিয়ান থেকে যেগুলো বাংলাদেশে বিক্রি হবে সেগুলোতেও আপনারা Type-C পোর্টই পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, তারও মধ্যে খবর রয়েছে iPhone 15 সিরিজের 3টে যে স্মার্টফোন থাকবে, iPhone 15 এবং 15 প্লাস যে দুটো ভ্যারিয়েন্ট হবে সেখানে USB 2.0 পোর্ট থাকবে। যে প্রো ভ্যারিয়েন্টটা থাকবে সেখানে USB 3.2 অথবা থান্ডারবোল্ট পোর্ট থাকবে। থান্ডারবোল্ট পোর্ট থাকলে আপনি ডাইরেক্টলি কিন্তু ওটার সাথে এক্সটার্নাল ডিসপ্লে বা এক্সটার্নাল মনিটর কানেক্ট করতে পারবেন। ওটা খুবই পাওয়ারফুল একটা পোর্ট। আপনি বিভিন্ন ধরনের ডেটা স্টোরেজের স্পিড পাবেন, অনেক এফেক্টিভ কারণ রয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাক iPhone 15 সিরিজ। এই অছিলায় যদি আবার iPhone 15 সিরিজের দাম 15-20 হাজার বেড়ে যায় না, তাহলে আর কিছু বলার। এরপর সরাসরি আমরা স্যামসাংয়ের খবরে চলে আসবো। স্যামসাংয়ের তরফ থেকে একদম লোয়ার মিড বাজেটে একটা 5G স্মার্টফোন আজকে বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে, স্যামসাং গ্যালাক্সি A14। এই ফোনটাতে রয়েছে Exynos-এর 1280 চিপসেট, যেটা স্যামসাং গ্যালাক্সি A53-তে আমরা পেয়েছি। সেই চিপসেটটাই আমরা এবার লোয়ার মিড বাজেটে পেয়ে যাব। মোটামুটি 13 বা 14 হাজার রুপিতে এই স্মার্টফোনটা স্যামসাংয়ের তরফ থেকে লঞ্চ করতে চলেছে। IPS LCD প্যানেলের ডিসপ্লে থাকবে, 90 হার্টজের রিফ্রেশ রেট থাকবে,
থাকবে, 5000 mAh ব্যাটারি, 15 ওয়াটের চার্জার, মোটামুটি একটা লোয়ার মিড বাজেট ফোনে যেমন স্পেসিফিকেশন হয় তেমনি। MIUI 13 এর যুগ শেষ, এবার আসতে চলেছে MIUI 14। তবে Xiaomi অলরেডি তাদের বিজ্ঞাপনে প্রকাশ করেছে যে তাদের যত সমস্ত প্রবলেম ছিল, তাদের অ্যাপ্লিকেশনে যত বাগস ছিল, সেগুলো তারা নাকি MIUI 14 এর সাথে কাটিয়ে উঠবে। এমনকি MIUI 14কে তারা লাইট ওয়েট করার চেষ্টা করছে। MIUI 12 থেকে আমরা দেখেছিলাম আস্তে আস্তে এত ফিচার Xiaomi ইনক্লুড করেছিল যে তাদের অপারেটিং সিস্টেমে বিভিন্ন ধরনের বাগস দেখা দিচ্ছিল। এমনকি লোয়ার বাজেটের যে ফোনগুলো যেখানে প্রসেসর একটু কমা, সেখানে ওই যে MIUI ঠিকভাবে পারফর্ম করতে পারছিল না, কারণ অপারেটিং সিস্টেমটা ভারী, আপনার ফোনটা একটু কমা হয়ে গেছিলো, তো হ্যান্ডেল করতে পারছিল না। অবশেষে Xiaomi সিদ্ধান্ত নিয়েছে MIUI 14কে ফিচার্স একই থাকবে, তারা লাইট ওয়েট করবে, ফলে লোয়ার মিড বাজেট থেকে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে একটা ক্লিন স্টক অ্যান্ড্রয়েড ইউআই এক্সপিরিয়েন্স আপনি যেমন পাবেন, হ্যাঁ এক্সপিরিয়েন্স পাবেন, তার মানে ফিচার্স কম পাবেন না, ফিচার্স ওই একই রেখে তারা সেটা অপটিমাইজ করার চেষ্টা করবে। বিভিন্ন ধরনের অ্যানিমেশন সেখানে চেঞ্জ করা হবে, বিভিন্ন ধরনের ওয়ালপেপার অ্যাড করা হবে, কাস্টমাইজ করা হবে। সো দেখা যাক, Xiaomi বা পোকোর মতো কোম্পানি মুখে অনেক কিছুই বলে, তারপর কাজ করতে নামলে তখন খুঁজে পাওয়া যায়। এরপর একটু কি দাদা প্রমোশন করবেন তো? হ্যাঁ, একটু নিজের প্রমোশনটা করে দিই, কারণ নিজের প্রমোশন না করলে ভিডিওগুলো তো আর আপনারা দেখবেন না, কোম্পানিও আর ফোন পাঠাবে না, সত্যি কথাটাই আমি বলে দিলাম। যাই হোক, আজকে সকালের দিকে আমরা সবথেকে সস্তা 5G স্মার্টফোনের রিভিউ করেছি, তার সঙ্গে গুগল পিক্সেল এক্সপিরিয়েন্সও আপনি বেশ কিছুটা পেয়ে যাবেন। সো ওই ফোনটার রিভিউ আর পারলে একটু দেখে নেবেন, আর ভিডিও এডিটিং কেমন হয়েছে বা ভিডিওর যদি কোনো ফিডব্যাক থাকে সেটাও ওই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবশেষে একটা চমকে ওঠার মতো খবর দিয়ে আজকের টেক নিউজ পর্ব শেষ করবো। ভাবতে পেরেছিলেন কোনো একদিন একটা সামান্য স্যান্ডেলের দাম হতে পারে 1,78,00,000 টাকা? হ্যাঁ, সেই স্যান্ডেলটা যদি স্টিভ জবসের মতো কারোর হয় তাহলে এই দামটা হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, আজকে এক ব্যক্তি 1,78,00,000 টাকা দিয়ে স্টিভ জবসের এই পুরনো স্যান্ডেলটা কিনেছেন। হ্যাঁ, পুরনো স্যান্ডেল এটা, আর এখনো পর্যন্ত পৃথিবীতে এই টাকাটাই হায়েস্ট কোনো একটা স্যান্ডেল কেনার জন্য। মানে অনেকেরই তো স্যান্ডেল এইভাবে বিখ্যাত মানুষের বিক্রি হয়, তো সব থেকে বেশি দামে বিক্রি হয়েছে স্টিভ জবসের এই স্যান্ডেল। আপনারা হলে কিনতেন? অবশ্যই জানাবেন। না, আজকে আর টেক নিউজ বড় করছি না, যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখা যাবেন। আর হ্যাঁ, বেল আইকনটা অনেকেই হয়তো প্রেস করতে ভুলে যাচ্ছেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।